ওয়েলকাম টু ইনসাইট সিভিল সার্ভিস। আমরা আগের ক্লাসে 2018তে ডব্লিউবিসিএস মেন্সের ইন্ডিয়ান ইকোনমি যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা 2019-এ যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে ডিভ্যালুয়েশন অফ কারেন্সি লিডস টু, অপশনস আছে ফল ইন ডোমেস্টিক প্রাইস, ইনক্রিজ ইন ডোমেস্টিক প্রাইস, ক্যান বি প্রেডিক্টেড, নান অফ দ্য অ্যাবভ। প্রথমত এই ডিভ্যালুয়েশন অফ কারেন্সি, তার সঙ্গে তোমরা আরেকটু ওয়ার্ড দেখতে পাবে, সেটি কি? সেটি হচ্ছে ডিপ্রিসিয়েশন অফ কারেন্সি। এখন এই ডিভ্যালুয়েশন আর ডিপ্রিসিয়েশন দুটো ক্ষেত্রে টাকার মূল্য, সেই টাকার মূল্য দুর্বল হয়। যেমন এখন ধরলাম $1 সমান 80 টাকা, কিছু মাস পর এই $1 সমান হলো 100 টাকা। এখন সরকার যদি ইচ্ছে করে এই টাকার মূল্য একে যদি দুর্বল করে তবে আমরা বলবো তাকে ডিভ্যালুয়েশন। আর ডিপ্রিসিয়েশন কাকে বলবো? ডিপ্রিসিয়েশন হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে ইন্ডিয়ান কারেন্সির মূল্য সেটি যখন দুর্বল হয় তাকে আমরা বলবো ডিপ্রিসিয়েশন। আমরা যদি ইন্ডিয়ান ইকোনমির হিস্ট্রি দেখি তবে দেখতে পাবো 1949, 1966, এলপিজি রিফর্ম 1991, সেই সময় ডিভ্যালু করা হয়েছিল। কেন? প্রথমত এই ডিভ্যালুয়েশন অফ কারেন্সি করা হয় এক্সপোর্ট বাড়ানোর জন্য, যাতে এক্সপোর্ট বাড়ে আর ইম্পোর্ট কমে, যাতে ব্যালেন্স অফ পেমেন্টের খাতা একদম ঠিকঠাক থাকে, ট্রেড ডেফিসিট কমে, তাহলে ইম্পোর্ট কমছে, এক্সপোর্ট বাড়ছে। ক্লিয়ার? এই অবস্থাতে যখন ইম্পোর্ট কমছে সেই অবস্থায় ইম্পোর্টেড মেটেরিয়ালস কমতে থাকে, তার সাবস্টিটিউট কিছু প্রোডাক্ট দেশের মধ্যে তৈরি হয়। এখন সাবস্টিটিউট প্রোডাক্ট যদি দেশের মধ্যে তৈরি হয় তবে স্বাভাবিকভাবে সেই সাবস্টিটিউট প্রোডাক্টের ডোমেস্টিক প্রাইস বাড়বে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো বি নাম্বার অপশন, ইনক্রিজ ইন ডোমেস্টিক প্রাইস। ক্লিয়ার? চলো নেক্সট। সেকেন্ড প্রশ্নে আছে জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এই সেম প্রশ্ন আগের ক্লাসে ভালোভাবে আলোচনা করেছি। এখানে জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম। জিএনপি কি? দেখো, জিএনপি আর জিডিপি, জিডিপি কি? জিডিপি হলো কোনো একটি দেশে, যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে যদি ধরি তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে দেশি এবং বিদেশি অর্থাৎ ইন্ডিয়ান তার সাথে যারা ফরেনার্স এক বছরে যে গুডস অ্যান্ড সার্ভিস তৈরি করছে দেশের মধ্যে তাকে আমরা বলবো জিডিপি। জিএনপি কাকে বলবো? দেশে এবং বিদেশে, অর্থাৎ ধরলাম ইন্ডিয়া আর অন্য কোনো ফরেন কান্ট্রি, ধরলাম ইউএসএ, সেখানে শুধুমাত্র ইন্ডিয়ানরা যে গুডস অ্যান্ড সার্ভিস তৈরি করছে এক বছরে তাকে আমরা বলবো জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এখন এই দুটোকে ইকুয়েশনের মধ্যে যদি আমরা ফেলি তবে দেখব জিএনপি সমান জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এখন এক্স মাইনাস এম, এক্স আর এম কি? এক্স কে বলতে পারবো ইন্ডিয়ান, যারা ইন্ডিয়ান তারা যখন বাইরে কোনো গুডস অ্যান্ড সার্ভিস দিচ্ছে এবং তার বিপরীতে তারা সেখান থেকে আর্নিং করছে, সেটিকে আমরা বলবো এক্স। এম কাকে বলবো? এম হচ্ছে ফরেনার্স, তারা যখন দেশের মধ্যে তাদের গুডস অ্যান্ড সার্ভিস বিক্রি করছে এবং সেখান থেকে যে আর্নিং হচ্ছে বা গুডস অ্যান্ড সার্ভিস তৈরি হচ্ছে সেটিকে বলবো এম। এখন এক্স মাইনাস এম এটিকে বলা হয় এনএফআই অথবা নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। আমরা যদি লক্ষ্য করি তবে দেখব এক্স মাইনাস এম, এই ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস বিদেশিদের দ্বারা দেশের মধ্যে এটি তুলনামূলক বেশি, তাই এক্স মাইনাস এম এটি নেগেটিভ, অথবা আমরা বলতে পারবো এনএফআইএ এটি নেগেটিভ। এখন যেহেতু নেগেটিভ তাহলে আমরা বলতে পারবো জিডিপি মাইনাস এনএফআইএ সমান জিএনপি। ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমরা দেখতে পাচ্ছি জিডিপি বড়, জিএনপি ছোট। এখানে যেগুলো বলেছে যে এম এর মানে কি, অপশনস গুলো যদি দেখি, ইনকাম আর্নড অ্যান্ড রিসিভড বাই ন্যাশনালস উইদিন দ্য বাউন্ডারিজ অফ দ্য ফরেন কান্ট্রিজ। তারপর কি আছে? ইনকাম রিসিভড বাই ফরেন ন্যাশনালস ফ্রম উইদিন দ্য কান্ট্রি। সেকেন্ড অপশনে যেটা আছে ইনকাম রিসিভড বাই ফরেন ন্যাশনালস ফ্রম উইদিন দ্য কান্ট্রিজ, অর্থাৎ ফরেন ন্যাশনালস আমাদের দেশে যে গুডস অ্যান্ড সার্ভিস বিক্রি করছে এবং সেখান থেকে তাদের যে আর্নিং হচ্ছে সেটিকে বলবো এম, অর্থাৎ আমরা ইম্পোর্ট করছি। ক্লিয়ার? এই সেম প্রশ্ন আগের ক্লাসে খুব ভালোভাবে আলোচনা করেছি, তোমরা একটু চেক আউট করো। চলো নেক্সট। জিডিপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস এনআইটি। আচ্ছা, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস এনআইটি। জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, জিডিপি, এই জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের দুটি অ্যাসপেক্ট রয়েছে। একটি হচ্ছে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট আর জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। এখন ফ্যাক্টর কস্ট মানে কি? ফ্যাক্টর কস্ট মানে হচ্ছে কোনো একটা ইনপুট প্রোডাকশন, যেমন জিডিপি যখন ইন প্রোগ্রেস, গুডস অ্যান্ড সার্ভিস যখন ইন প্রোগ্রেস যখন তৈরি হচ্ছে সেখানে ফ্যাক্টর কস্ট
বা ইনপুট প্রোডাকশনের কিছু কিছু ফ্যাক্টর থাকে, যেমন সেখানে থাকে ল্যান্ড দরকার হয়, লেবার দরকার হয়, তার সাথে ক্যাপিটাল দরকার হয় বা ফাইন্যান্স দরকার হয়। এখন এই সমস্ত কিছুকে আমরা ফ্যাক্টর কস্ট বলতে পারবো। এই জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট যখন মার্কেটে যায়, মার্কেটে যাওয়ার পর সেখানে যে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সেখানে যেটি তৈরি হচ্ছে সেটিকে আমরা বলবো মার্কেট প্রাইস। এখন জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট আর জিডিপি অ্যাট মার্কেট প্রাইসে সরকারের কাছ থেকে কিছু কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়। যেমন আমরা যদি জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট দেখি, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট এই সময়ে ফ্যাক্টর কস্ট এই সময়ে গভর্নমেন্টের দ্বারা কোনো রকম ইনডাইরেক্ট ট্যাক্স চাপানো হয় না, তাহলে আমরা বলতে পারবো জিডিপি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স। ক্লিয়ার? কিন্তু ফ্যাক্টর কস্টে সেই সময় সাবসিডি দেওয়া হয়, সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা দেওয়া হয়, অর্থাৎ সাবসিডি পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা যদি জিডিপি অ্যাট মার্কেট প্রাইস দেখি, মার্কেট প্রাইস মানে কি, অলরেডি সেখানে ইনডাইরেক্ট ট্যাক্স চাপানো হয়ে গেছে কিন্তু সাবসিডি দেওয়া বন্ধ হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারবো জিডিপি প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডিস। এখন এখানে যেটি বলা হয়েছে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস এনআইটি। দেখো এনআইটি মানে কি, এনআইটি মানে হচ্ছে নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস, নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস। এখন জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস অলরেডি মার্কেট প্রাইস মানে জিডিপি অ্যাট মার্কেট প্রাইসে অলরেডি আমরা জানি ইনডাইরেক্ট ট্যাক্স আছে কিন্তু সাবসিডি নেই। তাহলে আমরা যদি জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, যেহেতু এখানে ইনডাইরেক্ট ট্যাক্স অলরেডি আছে, তাহলে আমরা এখান থেকে বিয়োগ করতে পারি ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স বিয়োগ করলাম, যেহেতু মার্কেট প্রাইসে সাবসিডি অলরেডি বিয়োগ করা আছে, আমরা তাই যোগ করলাম, সাবসিডিজ যোগ করলাম। ইজিক্যাল টু তাহলে কি হবে, ইজিক্যাল টু তাহলে আমাদের বার হবে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। এখন তোমরা যদি দেখো ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডিজ, এই যে আইটি মাইনাস সাবসিডিজ এটিকে আমরা বলবো এনআইটি বা নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস। ক্লিয়ার? এটিকে আমরা বলবো নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস সমান তাহলে আমাদের কি দাঁড়ালো জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। ওকে, বাট আমাদের অপশন এরকম কোনো অপশন নেই এনএনপি অ্যাট মার্কেট প্রাইস, জিএনপি, এনডিপি, এনএনপি। তার মানে আমরা বলতে পারবো এখানে অপশন সঠিক নেই, বাট আমাদের যেটা বার হবে সেটি হচ্ছে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, অর্থাৎ আমাদের ফাইনাল আনসার হবে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস এনইটি ইজ ইকুয়াল টু জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তোমরা যদি না বুঝতে পারো আমরা আলাদা কোনো ডেডিকেটেড ক্লাস আনবো, সেই ডেডিকেটেড ক্লাসে এগুলো ক্লিয়ারলি বুঝবো। চলো নেক্সট, হু ইজ দ্য অথর অফ দ্য বুক পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া? পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়ার এই বইয়ের লেখককে দাদাভাই নৌরোজি, অমর্ত্য সেন, প্রণব মুখার্জি আর অমিত মিত্র। পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইয়ের মাধ্যমে দাদাভাই নৌরোজি তিনি দেখিয়েছিলেন স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে খুব ভালোভাবে তিনি দেখিয়েছিলেন যে ব্রিটিশরা আমাদের দেশ থেকে ধনসম্পদ নিয়ে তাদের দেশকে কিভাবে ফুলে ফেপে তারা উঠছে, কিন্তু আমাদের দেশের মানুষ তারা গরিব হচ্ছে। এই জিনিসটিকে তিনি খুব ভালোভাবে দেখিয়েছিলেন এই বইয়ে পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। Industrial sickness due to the managerial incompetence and wrong policies pursued deliberately for want of genuine stake is known as genuine sickness, incipient sickness, induced sickness, none of the above. দেখো এখানে যেটি আছে, এখানে যেটি বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল সিকনেস ডিউ টু দ্য ম্যানেজারিয়াল ইনকম্পিটেন্স, অর্থাৎ কোনো একটা ইন্ডাস্ট্রিজ তার যে সিকনেস সেটি সেখানে লস মেকিং এবং ব্যাংক্রাপ্সি হওয়ার চান্স আছে। কেন? কারণ সেখানে ম্যানেজারিয়াল ইনকম্পিটেন্স, অর্থাৎ ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্ট তারা ঠিক মতো নেই, আবার কি রং পলিসি তারা গ্রহণ করেছে। ওকে, এখন এই ক্ষেত্রে আমরা এই ধরনের সিকনেসকে কি বলবো? ইনডিউসড সিকনেস। ইনডিউসড সিকনেস মেনলি কখন হয়? যখন পার্সোনাল গেনের জন্য, নিজের গেনের জন্য ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারা যখন পার্সোনাল প্রফিটের জন্য কাজ করে, অর্গানাইজেশনের ভালোর জন্য কাজ করে না, তখন আমরা সেই ধরনের সিকনেসকে, সেই ধরনের সিচুয়েশনের জন্য কোনো ইন্ডাস্ট্রির যে প্রবলেমগুলো সৃষ্টি হয় এবং সিকনেস তৈরি হয় তাকে আমরা কি বলবো? ইনডিউস সিকনেস। সেক্ষেত্রে আলটিমেটলি কোনো একটা কোম্পানি বা কোনো একটা অর্গানাইজেশন দেউলিয়া পর্যন্ত হতে পারে, ক্লোজ হয়ে যেতে পারে। ক্লিয়ার? চলো নেক্সট। A currency with a value that fluctuates as a result of the country's political or economic uncertainty is known as hard currency, soft currency, both A and B.
দেখো এখানে যেটি বলা হয়েছে কোনো একটি দেশের কারেন্সি যেটি সেই দেশের পলিটিক্যাল এবং ইকোনমিক আনসার্টেনিটির জন্য প্রচুর পরিমাণে ফ্লাকচুয়েট হয়, অর্থাৎ তাদের যে এক্সচেঞ্জ রেট, কোনো একটি বিদেশি কারেন্সির সঙ্গে এক্সচেঞ্জ রেট সেটি অনবরত চেঞ্জ হচ্ছে, তবে আমরা সেই ধরনের কারেন্সিকে কি বলবো? সেই ধরনের কারেন্সিকে আমরা বলবো সফট কারেন্সি। যেমন তোমরা যদি দেখো আর্জেন্টিনা পেসো বা ইরানিয়ান রিয়াল, যেমন একটি যদি উদাহরণ দিই সেটি কি হবে? আর্জেন্টিনো পেসো, ওকে, আর্জেন্টিনো পেসো অথবা ইরানিয়ান রিয়াল, এই সমস্ত কারেন্সিকে আমরা বলতে পারি সফট কারেন্সি, কারণ খুব বেশি পরিমাণে ইজিলি ফ্ল্যাকচুয়েট হয়। হার্ড কারেন্সি কাকে বলবো? হার্ড কারেন্সি হচ্ছে বিপরীতে যে সমস্ত কারেন্সি যেমনই মার্কেট থাক না কেন, পলিটিক্যাল ইনস্টেবিলিটি যতই থাক না কেন, খুব একটা ফ্ল্যাকচুয়েট হয় না, যেমন ইউএস ডলার অথবা ইউরো, এই সমস্ত কিছু, এই সমস্ত যে কারেন্সি তাদেরকে আমরা বলবো হার্ড কারেন্সি। ওকে, চলো নেক্সট। A condition of slow economic growth and relatively high unemployment, economic stagnation accompanied by rising prices is known as, এই সমস্ত কিছুকে একসাথে আমরা কি বলবো? যেখানে বলা হয়েছে একটি স্লো ইকোনমিক গ্রোথ খুব স্লো, আনএমপ্লয়মেন্ট অনেক বেশি, ইকোনমিক স্ট্যাগনেশন একদম থমথমে হয়ে আছে ইকোনমিক যে উন্নতি, তার সাথে কি রাইজিং প্রাইসেস অর্থাৎ ইনফ্লেশন চরম, এই সিচুয়েশনকে আমরা কি বলবো? স্ট্যাগফ্লেশন, হাইপার ইনফ্লেশন, ডিমান্ড পুট ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশন, এটিকে আমরা বলবো স্ট্যাগফ্লেশন। ওকে, স্ট্যাগফ্লেশন মানে এক জায়গায় থেমে গেছে টাইপের, কিন্তু আনএমপ্লয়মেন্ট চরম আকারে, আর তার সাথে যে প্রাইস রাইজ সেটিও চরম আকারে। ওকে, since April 2014 the Reserve Bank of India has adopted the new measure of inflation which is known as 2014 আগে WPI বা হোলসেল প্রাইস ইন্ডেক্সের মাধ্যমে ইনফ্লেশনকে মেজার করা হতো। এই WPI এর মধ্যে কি মাপা হতো? শুধুমাত্র গুডস মাপা হতো, গুডসের উপর ডিপেন্ড করে কিরকম ভ্যারি হচ্ছে প্রাইস সেটিকে মাপা হতো, পরিমাপ করা হতো। কিন্তু 2014 এর পর সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যার মধ্যে গুডস তার সাথে সার্ভিসকেও অ্যাড করা হয়েছে। ওকে, এখন এই গুডস অ্যান্ড সার্ভিসের যে বাস্কেট এবং তার যে ইনফ্লেশন বা তার দ্রব্যমূল্যের বৃদ্ধি, সেই জিনিসটিকে যখন পরিমাপ করা হয়, তার মাধ্যমে এই ইনফ্লেশনকে পরিমাপ করা হয়, তাহলে আমরা বলতে পারবো কনজিউমার প্রাইস ইন্ডেক্স প্রথম অপশন 2014 সালে সরকার এটিকে বেছে নিয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট। Which one of the following rates is not determined by the Reserve Bank of India? CRR, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে এটিকে ডিটারমাইন করা হয়। CRR মানে কি? ক্যাশ রিজার্ভ রেশিও। কিছু পরিমাণ কোনো একটি ব্যাংকের মধ্যে যে ডিপোজিট থাকে তার কিছু পরিমাণ পার্সেন্টেজ আরবিআই এর সাথে জমা রাখতে হবে। এসএলআর মানে হচ্ছে সিমিলার কনসেপ্ট, এখানে আরবিআই এর সাথে জমা রাখতে হবে না, সেই ব্যাংক নিজের কাছে জমা রাখবে, যাতে কিছুটা পরিমাণ বাফার জোন তৈরি হয় এবং বাদবাকি যে টাকা সেই টাকা লেন্ড করতে পারে, ধার দিতে পারে ক্রেডিট হিসেবে। ক্লিয়ার? তাহলে সিআরআর পার্সেন্টেজ আমরা বলতে পারবো আরবিআই এর সাথে জমা রাখতে হবে। এসএলআর ব্যাংক নিজের সাথে কিছু পার্সেন্টেজ ডিপোজিটেড জমা রাখে। রিপো রেট, রিপারচেসিং রেট, শর্ট টার্ম লেন্ডিং, ডে টু ডে লিকুইডিটি, সেগুলোকে কন্ট্রোল করার জন্য যখন আরবিআই এর কাছ থেকে ব্যাংক ওভারনাইট লেন্ড করে বা ধার নেয়, সেটিকে সেখানে সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা রাখতে হয়, সেটিকে আমরা বলতে পারি রিপো রেট। আর প্রাইম লেন্ডিং রেট, দেখো এই প্রাইম লেন্ডিং রেট এটি সাধারণত কোনো একটি অর্গানাইজেশন বা কোনো একটি ব্যাংক তার মোস্ট ক্রেডিট ওর্থি কাস্টমার্স বলা হয়, অর্থাৎ যাদের ক্রেডিট স্কোর অথবা ক্রেডিট রিপোর্ট খুব ভালো রয়েছে তাদেরকে মোস্ট ট্রাস্টওর্থি, অর্থাৎ তাদের কাছ থেকে যে পরিমাণ লেন্ডিং করা হবে সেই পরিমাণ এবং তার সাথে সুদ ঠিকমতো টাইমে পাওয়া যাবে, সেক্ষেত্রে প্রাইম লেন্ডিং রেট এটিকে ইউজ করা হয়। ওকে, হিউজ পরিমাণ টাকার ক্ষেত্রে বা হিউজ পরিমাণ লেন্ডিং এর ক্ষেত্রে। তাহলে এটি কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দ্বারা ঠিক করা হয় না, এটি কমার্শিয়াল ব্যাংক তারা নিজেরা ঠিক করে। ক্লিয়ার? চলো নেক্সট। In which year Reserve Bank of India was established? Reserve Bank of India RBI Act 1934 অনুযায়ী 1935 তৈরি হয়েছিল। কোথায় তৈরি হয়েছিল? ফার্স্ট সেটআপ কোথায়? ক্যালকাটা। ফার্স্ট সেটআপ ক্যালকাটাতে হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট। ব্যাংক রেট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ, ব্যাংক রেট কি? আমরা যেমন রিপো রেটে দেখলাম
রিপো রেটে কি দেখলাম? রিপো রেটে দেখলাম ওভারনাইট শর্ট টার্ম লেন্ডিং এর জন্য সিকিউরিটি ডিপোজিটের মাধ্যমে ব্যাংক আরবিআই এর কাছ থেকে ধার নিচ্ছে, সেটিকে আমরা বললাম রিপো রেট। ব্যাংক রেট মোটামুটি সিমিলার, একই কনসেপ্ট, শুধু এখানে লং টার্মের জন্য নেওয়া হয় আর এখানে কোনো সিকিউরিটি ডিপোজিট প্রয়োজন পড়ে না। ওকে, এখানে কোনো সিকিউরিটিজের প্রয়োজন পড়ে না। তাহলে ব্যাংক রেট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ক্রেডিট কন্ট্রোল আর রিডিউসিং ফিসক্যাল ডেফিসিট, ফাইন্যান্সিং ইনক্রিজিং ট্যাক্স রেভিনিউ। তার মানে আমরা বলতে পারবো এটিকে ক্রেডিট কন্ট্রোল, অর্থাৎ ব্যাংক রেটের মাধ্যমে ব্যাংক তার যে দরকার, তার কতটা ফাইন্যান্স দরকার সেটি আরবিআই এর কাছ থেকে নাই। ক্লিয়ার? অর্থাৎ ক্রেডিট কন্ট্রোল এই ব্যাংক রেটের মাধ্যমে এটিকে করা যায়। ব্যাংক রেট যদি বাড়ে তবে বেশি ঋণে বেশি পার্সেন্টেজ অফ রেট অফ ইন্টারেস্টে ব্যাংক নিতে চাইবে না আরবিআই এর কাছ থেকে ধার। যদি ব্যাংক রেট কমে তাহলে ব্যাংক আরবিআই এর কাছ থেকে ধার নিতে চাইবে। একদম ক্লিয়ার। চলো নেক্সট। নাবার্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ, নাবার্ড কি? নাবার্ড হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এখন এই নাবার্ড এটি হচ্ছে অ্যাপেক্স ডেভেলপমেন্ট ব্যাংক, মানে একদম টপ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটির হেডকোয়ার্টার কোথায় আছে? হেডকোয়ার্টার আছে মুম্বাই। এখন এই নাবার্ড কত সালে তৈরি করা হয়েছিল? নাবার্ড স্ট্যাবলিশড হয়েছিল 1982 তে 6th 5-year প্ল্যান যখন চলছিল অ্যাট দ্য টাইম অফ ইন্দিরা গান্ধী, সেই সময়। নাবার্ডের কাজ কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ এগ্রিকালচার তার সাথে রুরাল ডেভেলপমেন্টের সমস্ত কিছু ডেভেলপমেন্টের অ্যাপেক্স ইনস্টিটিউশন হচ্ছে নাবার্ড। তাহলে কিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, আরবান ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট আর ডেভেলপমেন্ট অফ রেলওয়েজ, তাহলে রুরাল ডেভেলপমেন্ট। Consider the following statements regarding prompt corrective action plan of RBI. Prompt corrective action plan এটি কি? এখানে যে অপশনস গুলো রয়েছে আমরা যদি দেখি, প্রথমত এই প্রম্পট কারেক্টিভ অ্যাকশন প্ল্যান এটি হচ্ছে একটি সুপারভাইজারি টুল বলতে পারি, মানে আরবিআই সুপারভাইজ করে। কি সুপারভাইজ করে? যার মাধ্যমে কোনো ব্যাংক তার কি উইকনেস, কিছু যদি প্রবলেম থাকে তাকে কারেকশন করা, কোনো কিছু প্রিভেন্ট করা, এই সমস্ত কিছু করে এই প্রম্পট কারেক্টিভ অ্যাকশন প্ল্যানের মাধ্যমে। ওকে, এখন এখানে যে অপশনস গুলো আছে আমরা যদি দেখি তবে আমরা দেখব কি কি রয়েছে। PCA norms, that is prompt corrective action plan norms, permit RBI to put in place certain restrictions such as halting branch expansion and stopping dividend payment etc. অর্থাৎ আমরা বলতে পারবো যে আরবিআই কি কি কন্ট্রোল করছে? ব্রাঞ্চ এক্সপানশন, কোন একটি ব্যাংক তার ব্রাঞ্চ এক্সপানশন সেটি কি কন্ট্রোল করা বা রেস্ট্রিক্ট করা, যদি কিছু প্রবলেম থাকে তবে থামিয়ে দেওয়া। তার সঙ্গে স্টপিং ডিভিডেন্ড পেমেন্টস, অর্থাৎ যেই ডিভিডেন্ড পেমেন্টস মানে কি? পেমেন্টস মানে হচ্ছে কোনো কোম্পানির যে প্রফিট হয় সেই প্রফিট যখন শেয়ার হোল্ডারদের সাথে সেগুলোকে শেয়ার করা হয় সেগুলোকে আমরা বলতে পারি ডিভিডেন্ড পেমেন্টস। এই সমস্ত কিছুকে রেস্ট্রিক্ট করা সিচুয়েশন বললে, অর্থাৎ প্রথমটি একদম সঠিক। The norms are also capable of even keeping a bank's lending limit to one entity or sector. ব্যাংক যদি কোনো একটি পার্টিকুলার এন্টিটিকে বা পার্টিকুলার সেক্টরকে শুধুমাত্র লেন্ড করছে বা ঋণ দিচ্ছে, সেক্ষেত্রে আরবিআই এই PCA অ্যাপ্লাই করতে পারে এবং সেটিকে থামিয়ে দিতে পারে। আন্ডার PCA the RBI is also capable of superseding the bank's board. ব্যাংকের যে ম্যানেজমেন্ট বোর্ড, সেই ম্যানেজমেন্ট বোর্ডকে আরবিআই সুপারসিড করতে পারে, অর্থাৎ তাকে সরিয়ে আরবিআই সেই দায়িত্ব সামলাতে পারে। তার মানে এখানে বলতে পারবো প্রত্যেকটি অপশন এখানে সঠিক। ওকে, চলো নেক্সট। Which of the following are considered to be stressed assets of banks? Stressed assets of bank মানে কি? দেখো, মানে হচ্ছে ব্যাংকের যে অ্যাসেট গুলো রয়েছে সেগুলো মারাত্মক স্ট্রেস রয়েছে। এনপিএ মানে কি? মানে হচ্ছে কোনো একজন ব্যক্তি ব্যাংক থেকে টাকা ধার নিয়েছিল এবং টাকা ধার নেওয়ার পর সে টাকা ফেরত দিতে পারছে না, তার সাথে ঋণও বা সুদ সেগুলো দিতে পারছে না, অর্থাৎ এখানে ডিফল্ট হওয়ার চান্স আছে। তাহলে ডিফল্ট হওয়ার চান্স আছে মানে সেই যে টাকাটা নিয়েছিল সেটি ডিফল্ট হয়ে গেলে তখন আমরা বলবো সেটিকে এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেট, অর্থাৎ এখান থেকে আর কোনো রকম ইন্টারেস্ট ব্যাংক পাচ্ছে না, অর্থাৎ এর আর কোনো পারফরমেন্স নেই, নন পারফর্মিং। রিস্ট্রাকচার্ড লোনস, এটিও আমরা বলতে পারবো যে ব্যাংকের একটি স্ট্রেসফুল ইভেন্ট। কেমন? রিস্ট্রাকচার লোনস, কোন একটি লোন 5 বছরের জন্য দেওয়া হয়েছিল, সেটিকে যখন ফেরত পেতে প্রবলেম হচ্ছে তখন সেটিকে রিস্ট্রাকচার করা হয়, সেটিকে 5 বছর থেকে
টাইম বাড়িয়ে হয়তো কিছু আরো কিছু বছর করা হলো, হয়তো 10 বছর করা হলো, এই যে আগের একটি স্ট্রাকচার সেটিকে চেঞ্জ করা হলো, এটিকে আমরা বলবো রিস্ট্রাকচার্ড লোনস। এই ক্ষেত্রেও ব্যাংক স্ট্রেসফুল একটু টাইমের মধ্যে দিয়ে যায়। রিটার্ন অফ অ্যাসেটস, রিটার্ন অফ মানে কি? রিটার্ন অফ মানে হচ্ছে যখন বোঝা হয় যে কোনো একটি লোন, সেই লোনটি আর ব্যাংকের পক্ষে ফেরত পাওয়া সম্ভব নয়, অর্থাৎ যিনি নিয়েছিলেন পুরোপুরি তিনি ডিফল্ট করে দিয়েছেন এবং তার থেকে আর পাওয়া সম্ভব নয়, তখন ব্যাংকের যে ডেবিট আর ক্রেডিট এন্ট্রির খাতা রয়েছে সেখান থেকে সেই লোনকে বার করে দেওয়া হয়। এবং আরও যে কিছু প্রসেস রয়েছে, রিকভারি এজেন্ট বা নানান কিছু প্রসেস রয়েছে, সেখানে সেই লোনকে পাঠিয়ে দেওয়া হয় যাতে ব্যাংকের যে সিট রয়েছে সেই কাগজ একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। এক্ষেত্রে আমরা এটিকে বলতে পারবো রিটার্ন অফ অ্যাসেট। ওকে, এবং রিটার্ন অফ অ্যাসেটের পর যেটি হয় সেটি হচ্ছে কিছুটা পরিমাণ হলেও লোনের কিছুটা অংশ যাতে ফেরত পাওয়া যায়, সেরকম কিছু মেজার্স নেওয়া যেতে পারে। এখন আমরা বলতে পারবো যে স্ট্রেসফুল ইভেন্টের মধ্যে এখানে প্রত্যেকটি রয়েছে। ওকে, which one of the following is an example of derivative? ডেরিভেটিভ মানে কি? ডেরিভেটিভ মানে হচ্ছে কোন একটি অ্যাসেট তার ডাইরেক্ট ভ্যালু বা রিয়েল ভ্যালু আমরা না দেখে তার আন্ডারলাইং ভ্যালু, সেই আন্ডারলাইং ভ্যালুর উপর যখন সেটিকে স্পেকুলেট করা হয় যে সেটি বুলিশ যাবে না বেয়ারিশ যাবে, এবং তার উপর ডিপেন্ড করে যখন ট্রেড করা হয় তখন আমরা তাকে বলবো ডেরিভেটিভ। এখন এখানে যে অপশনসগুলো আছে, ওয়ারেন্টস, সোয়াপশনস, বাস্কেট, প্রত্যেকটি হচ্ছে ডেরিভেটিভ। ওকে, আমরা এগুলো কোনো একটি আলাদা ক্লাসে ডিটেলসে আলোচনা করব প্রত্যেকটি জিনিস। Securitization and reconstruction of the financial assets and enforcement of security interest, যাকে আমরা সারফাইসি অ্যাক্ট বলি, passed in the year of 1992, 2005, 2002 and 2000। এই অ্যাক্ট 2002 তে এক্স প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী সেই সময়ে এই সারফাইসি অ্যাক্টকে পাশ করানো হয়। এখন এই সারফাইসি অ্যাক্টের মধ্যে কি বলা হয়? একটি লোন বা একটি ক্রেডিট, সেই ক্রেডিট ফেসিলিটি যখন নেওয়া হচ্ছে সেই সময় একটি কোল্যাটারাল হিসেবে কিছু একটা জমা রাখতে হবে। এখন সেই লোনটি যদি ফেরত না দিতে পারে তবে এই কোল্যাটারালকে বিক্রি করে অথবা লিজ অথবা সেল করে এখান থেকে টাকা রিকভার করা যেতে পারে, ওকে, অ্যাকচুয়ালি এটার মাধ্যমে যেটি করার চেষ্টা করা হয় সেটি হচ্ছে এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেটকে রিস্ট্রাকচার বা এর যে প্রবলেমগুলো হচ্ছিল সেগুলোকে সলিউশন করা। ওকে, তাহলে এগুলোকে সলিউশন করা এই সারফাইসি অ্যাক্টের মাধ্যমে করার চেষ্টা করা হয়। চলো নেক্সট। Is the venture capital assistance at the stage where the project started to fetch profit but not reach in its full efficiency? এখন এখানে যেটা বলা হয়েছে যে is the venture capital assistance মানে কি? মানে হচ্ছে কোনো একটা কোম্পানি, সেই কোম্পানি তার ফুল যে এফিসিয়েন্সি বা ফুল প্রফিট সেরকম স্টেজে এখনো যেতে পারেনি, কিন্তু তার কিছু ক্যাপিটাল দরকার। এখন সেই ক্ষেত্রে বড় বড় যে ইনস্টিটিউশন বা লেন্ডার রয়েছে তারা হেজিটেট করবে, তারা থেমে যাবে। এখন এই মেজিনি ক্যাপিটাল এই স্পেশাল এক ধরনের ক্যাপিটাল, যে ক্ষেত্রে এই ধরনের সিচুয়েশনে ক্যাপিটাল দিয়ে বা ফাইন্যান্সিয়ালি হেল্প করে। ওকে, তাহলে আমরা বলবো মেজিনি ক্যাপিটাল কি? মেজিনি ক্যাপিটাল ইজ দ্য ভেঞ্চার ক্যাপিটাল অ্যাসিস্ট্যান্স at the stage where the project started to fetch profit but not reach in its full efficiency, or full efficiency তে যায়নি কিন্তু এরকম সিচুয়েশনে মেজিনি ক্যাপিটাল হেল্প করে। চলো নেক্সট। fully automated screen based trading system of NSE is known as, দেখো NSE মানে হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, তার যে ফুললি অটোমেটেড স্ক্রিন বেসড ট্রেডিং সিস্টেম তাকে আমরা কি বলবো? বোল্ট, নিট, ALBM ব্লিশ, তাকে আমরা নিট বলবো। নিট মানে কি? নিট মানে হচ্ছে ন্যাশনাল এক্সচেঞ্জ ফর অটোমেটেড ট্রেডিং। ন্যাশনাল এক্সচেঞ্জ ফর অটোমেটেড ট্রেডিং ইজ দ্য রেগুলেটর অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া। মিউচুয়াল ফান্ডসের রেগুলেটর কে? আরবিআই, সেবি অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার সাথে ইরডা। আমরা জানি বোথ সেবি অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দ্যাট ইজ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই মিউচুয়াল ফান্ডসের রেগুলেটর। Which of the following is not a quantitative credit control tool of RBI? RBI এর কন্ট্রোল করার, ক্রেডিট কন্ট্রোল করার দুটি টুলস রয়েছে, একটি হচ্ছে কোয়ান্টিটেটিভ আর একটি হচ্ছে কোয়ালিটেটিভ। ওকে, কোয়ালিটেটিভ।
এখন কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ এই দুটো কি দেখো, কোয়ান্টিটেটিভ এই ধরনের ক্রেডিট কন্ট্রোলে মেনলি যেটি করা হয়, ক্রেডিট বা লোন সেটি কতটা পরিমাণ কিভাবে সেটিকে দেওয়া হবে অথবা সেটিকে কন্ট্রোল করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, ব্যাংক রেট, রেপো রেট, সিআরআর, এসএলআর এই সমস্ত কিছুকে চেঞ্জ করা যেতে পারে, কমানো বাড়ানো যেতে পারে এবং তার মাধ্যমে কোয়ান্টিটিভ ক্রেডিট কন্ট্রোল হবে। তেমনি কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল মানে কি, কোয়ালিটি মানে হচ্ছে কোথায় কিভাবে এই যে ক্রেডিট কন্ট্রোল এগুলোকে কন্ট্রোল করা যাবে সেটিকে আমরা বলবো কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। যার মধ্যে কি আছে, যার মধ্যে আছে মার্জিন রিকোয়ারমেন্টস, যেটি আমাদের সেকেন্ড অপশন। এখন এখানে চেয়েছে কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল কোনটি নয় সেটি চেয়েছে, তাহলে ব্যাংক রেট, এসএলআর, ওপেন মার্কেট অপারেশন প্রত্যেকটি হচ্ছে কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। মার্জিন রিকোয়ারমেন্টস এটি কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোলস। তার সঙ্গে কি আছে, মোরাল সুয়েশন, ডাইরেক্ট অ্যাকশন, এই সমস্ত কিছুকে আমরা বলতে পারবো কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। ওকে, চলো নেক্সট। দ্য চিফ প্রমোটার অফ ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড এনএসডিএল। আমরা জানি ডিপোজিটরি, প্রধান দুটি ডিপোজিটরি রয়েছে, কি কি রয়েছে, একটি হচ্ছে এনএসডিএল, এনএসডিএল বা ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড, যার প্রমোটার বা যার স্পন্সর কে কে রয়েছে, একটি হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, তার সঙ্গে রয়েছে আইডিবিআই বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক, আর আরেকটি রয়েছে সিডিএসএল। এই সিডিএসএল বা সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড, এর প্রমোটার কে বিএসই বা বোম্বে স্টক এক্সচেঞ্জ। এখন এনএসডিএল আর সিডিএসএল কি, এগুলো হচ্ছে ডিপোজিটরি যার মধ্যে ইলেকট্রনিক উপায়ে যে সিকিউরিটিজ গুলো সেগুলো হোল্ড করে রাখা হয়। ক্লিয়ার? চলো নেক্সট। The corpus of funds and its duration is fixed in case of dash fund, open-ended, closed-ended, balanced and income. এখানে যেটি বলা হয়েছে the corpus of funds and its duration is fixed মানে কি, মানে হচ্ছে মিউচুয়াল ফান্ড দুই রকমের হয়, তাহলে মিউচুয়াল ফান্ড দুই রকমের হয়, একটিকে আমরা বলতে পারবো ওপেন এন্ডেড, আর একটিকে বলতে পারবো ক্লোজ এন্ডেড। এখন এখানে যেটি বলা হয়েছে ডিউরেশন ফিক্সড, এই ফিক্সড যখন থাকবে তখন আমরা তাকে বলবো ক্লোজ এন্ডেড, আর কোন একটি ডিউরেশন সেটি যখন ফিক্সড হবে না, এনি টাইমের জন্য সেটিকে বাই অথবা সেল করা যাবে, সেই মিউচুয়াল ফান্ডকে তখন আমরা তাকে বলবো ওপেন এন্ডেড। চলো নেক্সট। The public sector banks in India have the largest number of the branches in which of the following countries? Public sector bank, India যে public sector bank তাদের কোন দেশে সবথেকে ব্রাঞ্চ রয়েছে? সিঙ্গাপুর, ইউএস, ইউএই আর আছে ইউকে, হংকং। ইউনাইটেড কিংডমে সবথেকে বেশি ব্রাঞ্চ আছে। The RBI said PPI users will have no liability if they report fraud within 3 days. Hence the term PPI stands for, PPI এর ফুল ফর্ম কি? PPI এর ফুল ফর্ম হচ্ছে প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস। মানে কি, মানে হচ্ছে ধরো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে যে ফ্রড গুলো হয় সেক্ষেত্রে যদি টাকা চলে যায় সেক্ষেত্রে 3 দিনের মধ্যে রিপোর্ট করতে হবে এবং 3 দিনের মধ্যে রিপোর্ট করলে সেখানে রিফান্ড পাওয়ার একটি চান্স আছে। এখন এই যে সিস্টেম, এই সিস্টেমটি আমরা কি বলবো? প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট। A loan offered by a group of lenders who work together to provide funds for a single borrower is called, মানে কি, কোন একজন সিঙ্গেল বড়োয়ার, এই সিঙ্গেল বড়োয়ার জন্য যে ফান্ড, এই ফান্ড নানান ভাবে নানান জায়গা থেকে এক জায়গায় জড়ো করে একজন ব্যক্তিকে বা একটা ইনস্টিটিউটকে বা একটা এন্টিটিকে দেওয়া হচ্ছে, এক্ষেত্রে এই যে সিস্টেম, এই সিস্টেমকে আমরা কি বলবো? ব্রিজ লোন, অ্যাসাইনমেন্ট, ওভারড্রাফট, সিন্ডিকেট লোন। এই সিস্টেমকে আমরা বলবো সিন্ডিকেট লোন। Andhra Bank has announced to deploy over 1600 BCs to boost financial and non-financial transactions. Here the term BC stands for, এখন 2019 সালে এই প্রশ্নটি এসেছিল একটি কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে, কিন্তু এখানে বিসি, এই বিসি এর ফুল ফর্ম আমাদের জানতে চেয়েছে। বিসি মানে কি? বিসি মানে হচ্ছে ব্রাঞ্চ করেসপন্ডেন্স, ব্যাংক সেন্টার্স, বিজনেস করেসপন্ডেন্স আর তার সাথে বিজনেস সেন্টার্স। এই বিসি এর ফুল ফর্ম কি? বিজনেস করেসপন্ডেন্স। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাজ পার আরবিআই মিন্স, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মানে হচ্ছে গ্রেটার কনজিউমার প্রোটেকশন ফর নিউলি ইনক্লুডেড কাস্টমার্স, যারা নতুন কাস্টমার্স হবে তাদের যাতে প্রোটেকশন দেওয়া হয়, মানে ফাইন্যান্সিয়াল প্রোটেকশন দেওয়া হয়, সেটিকে আমরা বলতে পারি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। বিতে আছে, তাহলে প্রথম অপশন একদম সঠিক। an easily accessed and speedy grievance redressal process মানে কি? মানে হচ্ছে সমস্ত যে গ্রিভিয়েন্স থাকবে সেই বা কোনো
অভাব অভিযোগ থাকবে সেগুলো যাতে স্পিডি রিডিউস করা যায়, অর্থাৎ সেগুলো যাতে সলিউশন করা যায়, সেটাকে আমরা বলতে পারি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মধ্যে পড়ছে। এক্সপান্ড দ্য এফোর্টস অফ দ্য ফাইন্যান্সিয়াল লিটারেসি, মানুষের ফাইন্যান্সিয়াল লিটারেসি খুব একটা বেশি না হওয়ার কারণে জন্য নানা রকম ফ্রড বা স্ক্যামের আন্ডারে পড়ে যায়, তাই ফাইন্যান্সিয়াল লিটারেসি এই জিনিসগুলো এক্সপান্ড করা, তাহলে এটিও ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মধ্যে পড়ছে। ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কম্প্রাইজেস অফ, ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের মধ্যে কি কি পড়ছে দেখো, গোল্ড, এসডিআর, গোল্ড, তার সাথে এসডিআর মানে কি স্পেশাল ড্রয়িং রাইট, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যে রিজার্ভ অ্যাসেট যেটি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মাধ্যমে তৈরি করা হয়েছিল, যাতে ফরেন রিজার্ভ সেখানে যদি কিছু প্রবলেম সৃষ্টি হয় কোনো দেশের বা ডেভেলপিং কান্ট্রিতে, সেখানে এসডিআর কে ইউজ করা হবে। তাহলে এটি কি, এটি হচ্ছে ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের মধ্যে গোল্ড এন্ড এসডিআর পড়ছে। বিতে কি আছে, রিজার্ভ ট্রান্সপোজিশন, দ্যাট ইজ আরটিপি ইন আইএমএফ। এই আরটিপি এন্ড আইএমএফ এটিকে আমরা বলতে পারবো কোন একটি দেশের একটি কোটা যেটি আইএমএফ এর সাথে থাকে কিন্তু সেটাকে ইউটিলাইজ করা হয়নি, সেটাকে ইউজ করা হয়নি, সেটাকে আমরা বলতে পারবো আরটিপি ইন দ্য আইএমএফ। আবার কি, ফরেন কারেন্সি অ্যাসেটস, কোন দেশের কারেন্সি, বিদেশি কারেন্সি সেগুলো এখন রিজার্ভ থাকে, যেমন আরবিআই এর কাছে বিদেশি কারেন্সি ডলার, ইউরো, সমস্ত কিছু যেগুলো রিজার্ভ করা থাকে সেটিকে আমরা বলতে পারবো ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। অল অফ দ্য অ্যাবভ। আরবিআই ইউজেস রিভার্স রিপো টু অ্যাবজর্ব লিকুইডিটি দ্য স্টেটমেন্ট। দেখো রিভার্স রিপো মানে কি, আমরা জানি রেপো রেটের মাধ্যমে কি হয়, রেপো রেটের মাধ্যমে আরবিআই থেকে ব্যাংকের কাছে শর্ট টার্ম লেন্ডিং করা হয়। এখন এই রিভার্স রিপো রেটের ক্ষেত্রে কি হবে, রিভার্স রিপো রেটের ক্ষেত্রে ব্যাংক থেকে আরবিআই এর কাছে লেন্ডিং করা হবে। এটি কেন করা হয়, যাতে আরবিআই ব্যাংকের যে এক্সট্রা লিকুইডিটি সেগুলোকে শোষণ করে নিতে পারে। এখন এখানে যেটি বলা হয়েছে আরবিআই ইউজেস রিভার্স রিপো টু অ্যাবজর্ব লিকুইডিটি, একদম সঠিক। ওকে, একদম সঠিক। Which among the following will be a debit entry in India's balance of payment? Debit entry মানে কি, ডেবিট এন্ট্রি মানে হচ্ছে এক্সপোর্ট হলে টাকা আসছে এবং সেটি ক্রেডিট হচ্ছে। এখন ইম্পোর্ট যখন করছি বিদেশে সেই টাকা চলে যাচ্ছে, অর্থাৎ আমাদের যে খাতা ক্রেডিট আর ডেবিটের খাতা সেখানে ডেবিট হচ্ছে, অর্থাৎ নতুন করে ডেবিট এন্ট্রি হলো। আমরা যদি এই দিকটি ধরি ডেবিট আর এই দিকটি যদি ধরি ক্রেডিট, এখন আমরা জানি ইম্পোর্ট যখন করছি তখন আমরা টাকা দিচ্ছি এবং সেগুলো বিদেশে চলে যাচ্ছে, তাহলে আমাদের ডেবিট এন্ট্রি বাড়ছে। তাহলে which among the following will be debit entry in India's balance of payments? ব্যালেন্স অফ পেমেন্টের ডেবিট এন্ট্রি কখন হবে, যখন আমরা ইম্পোর্ট করব। তাহলে প্রথম অপশন ইম্পোর্ট অফ গুডস বাই ইন্ডিয়া। হোয়াট ইজ ফিমা, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। প্রথমত এই ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, এটির আগে নাম ছিল 1973 তে ফেরা বা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। এখন এখানে যে আর বা রেগুলেশন, এই রেগুলেশন অনেক বেশি স্ট্রিক্ট ছিল। স্ট্রিক্ট থাকার জন্য এটিকে চেঞ্জ করে 1999 করা হয় ফিমা বা ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, যেখানে ফ্রি ফ্লো সিস্টেম, এই ফ্রি ফ্লো সিস্টেমের কনসেপ্ট সেটিকে অনেকটা আনা হয়, যাতে ফরেন এক্সচেঞ্জ সেটিকে পুরোপুরি দমিয়ে না রেখে কিছুটা পরিমাণ লিবারালাইজড করা যায়। ক্লিয়ার? তাহলে ফিমার কাজ কি, ফিমা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। ফার্স্ট গভর্নর অফ আরবিআই কে ছিলেন অসবর্ন স্মিথ, সিডি দেশমুখ, রঘুরাম রাজন, উর্জিত প্যাটেল। অসবর্ন স্মিথ তিনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর 1935 এ তিনি নিযুক্ত হন। ওকে, কিন্তু আমাদের যদি ইন্ডিয়ান বলতো প্রশ্নে, ইন্ডিয়ান বললে আমরা কি বলবো, সিডি দেশমুখ 1943 তে ব্রিটিশারদের দ্বারা তিনি প্রথম আরবিআই এর ইন্ডিয়ান গভর্নর হিসেবে নিযুক্ত হন। এক্সিম ব্যাংক ওয়াজ সেট আপ, এক্সিম ব্যাংক দ্যাট ইজ এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট ব্যাংক। এই এক্সিম ব্যাংক যেটি স্টার্ট করা হয় এক্সিম 1981 অনুযায়ী 1982 তে, যার কাজ হচ্ছে এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট কে প্রমোশন করা, মেইনলি এক্সপোর্ট কে প্রমোশন করা এবং ইম্পোর্টের ক্ষেত্রে ফ্রি ফ্লো এটিকে মেনটেন করা, যার ফলে অনেকটা পরিমাণে লিবারালাইজড করা যায় এক্সপোর্ট এন্ড ইম্পোর্টকে। তাহলে এটি কখন সেট আপ করা হয়, এটি সেট আপ হয়, এখানে যে অপশনস গুলো আছে তার মধ্যে আমরা বলতে পারবো 1 জানুয়ারি 1982। ক্লিয়ার?
ভেরিয়েশন ইন মার্জিন রিকোয়ারমেন্টস, এই ভেরিয়েশন ইন মার্জিন রিকোয়ারমেন্টস একটু আগে বললাম কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল কিছুক্ষণ আগে বললাম, সেখানে ভেরিয়েশন ইন মার্জিন আমরা দেখলাম সেটি হচ্ছে কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল মানে কি? মানে হচ্ছে যে ক্রেডিট ফ্লো সেটি কোথায় যাবে, কিভাবে যাবে, অর্থাৎ লোন দেওয়ার ব্যাপার, এগুলো যে নানান টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে সেই সমস্ত কিছু অনুযায়ী কোথায় কিভাবে কতটা দেওয়া উচিত সেই সমস্ত কিছু দেওয়া হয়, সেটা আরবিআই ঠিক করে। এটি কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। আর ভেরিয়েশন ইন মার্জিন হচ্ছে কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। এখানে ভেরিয়েশন ইন মার্জিন মানে কি? ভেরিয়েশন ইন মার্জিন মানে হচ্ছে একটি লোন নেওয়া হচ্ছে বা একটি ক্রেডিট নেওয়া হচ্ছে, এখানে আগে থেকে কিছু অ্যাডভান্স করা হলো, আর এখানে যে সিকিউরিটি ডিপোজিট বা সিকিউরিটি হিসেবে যেটি রাখা হয়েছে, এখানে যেটি সিকিউরিটি হিসেবে রাখা হয়েছে, এখন এদের মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্সকে আমরা বলতে পারি ভেরিয়েশন মার্জিন। এখন এটি দেখা হয় ফাইন্যান্সিয়াল হেলথ, সেই ফাইন্যান্সিয়াল হেলথকে মেজার করার জন্য। তাহলে আমরা বলতে পারো ভেরিয়েশন ইন মার্জিন রিকোয়ারমেন্টস এটি কেন? কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোলের জন্য। In case RBI wants to make it more expensive for the banks to borrow money, it increases the repo rate, reduces the repo rate, increases in the reverse repo rate, or decreases reverse repo rate. দেখো, প্রথমত RBI wants to make it more expensive for the bank, প্রথমত RBI এর থেকে ব্যাংক রিপো রেটের মাধ্যমে ধার নেয়। এখন রিপো রেট কি? শর্ট টার্ম লেন্ডিং, ডে টু ডে লিকুইডিটি ব্যাংকের মেনটেন করার জন্য আরবিআই থেকে যখন ধার নেয়। কিন্তু এখানে যখন আমাদের বলা হয়েছে যে আরবিআই ওয়ান্টস টু মেক মোর এক্সপেন্সিভ মানে কি? ব্যাংক যাতে আরবিআই এর কাছ থেকে না নিতে পারে, তাহলে কি করতে হবে? এখানে যে রিপো রেট আছে এই রিপো রেটকে বাড়াতে হবে। রিপো রেটকে বাড়ালে আমরা বলতে পারবো ইনক্রিজেস দ্য রিপো রেট। দেয়ার আর থ্রি মেইন ট্রেজারি বিলস ইন ইন্ডিয়া। আমরা জানি থ্রি মেইন ট্রেজারি বিলস মানে কি? 91 days, 182 days, 364 days এর যে ম্যাচুরিটি রয়েছে, এই ম্যাচুরিটি এটি হচ্ছে মেন ট্রেজারি বিলস। ট্রেজারি বিলস কি? ট্রেজারি বিলস হচ্ছে যেটি আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বিহাফে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই বিলসকে মার্কেটে পেশ করে। ওকে, আর এটিকে ওয়ান অফ দ্য সেফেস্ট বলা হয়। কেন? কারণ এখানে গভর্নমেন্টের ব্যাক থাকে, অর্থাৎ এটিকে ট্রাস্ট অর্থী বা ক্রেডিট অর্থী বলা হয়। আর হাইলি লিকুইড, অর্থাৎ ইজিলি সেকেন্ডারি মার্কেটে এটিকে কেনা বেচা যায়। তাহলে থ্রি মেইন ট্রেজারি বিলস কি? 91 days, 182 days and 364 days. An instant real-time interbank electronic fund transfer system which offers an interbank electronic fund transfer service through mobile phone known as, এখানে দেখো আরটিজিসি মানে হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। এনইএফটি মানে কি? এনইএফটি মানে হচ্ছে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার। ইউপিআই মানে হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। আইএমপিএস মানে কি? আইএমপিএস মানে হচ্ছে ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস। এখন এর মধ্যে আইএমপিএস কে আমরা বলতে পারবো ইনস্ট্যান্ট। কেন? কারণ এখানে যে ইন্টারব্যাংক সিস্টেম, এই ইন্টারব্যাংক সিস্টেম আইএমপিএস এর উপর ডিপেন্ড করে খানিকটা আমরা ইউপিআই সিস্টেম ইউজ করি। কিন্তু এখানে যে সিস্টেমের কথা বলা হয়েছে, মানে মেন যে ট্রান্সফার সিস্টেম, এটি এখানে ইনস্ট্যান্ট কোনটি হবে? সেটি হবে আইএমপিএস। ওকে, আইএমপিএস সেই যে সিস্টেম তার উপর ডিপেন্ড করে ইউপিআই হচ্ছে, সেটি আমরা বলছি না, বাট আইএমপিএস হচ্ছে মূল বা প্রাইমারি সিস্টেম। এনইএফটি কি? একটি লটে ট্রান্সফার করা যায় 1 ঘন্টা 8 ঘন্টা পর পর, অর্থাৎ এখানে যে টাইম পিরিয়ড সেটি একটু হলেও বেশি। আরটিজিএসির মিনিমাম যে টাকা সেটি মিনিমাম 2 লাখ টাকার কমে সেন্ড করা যায় না, তাহলে এটিকে আমরা রিয়েল টাইম বলতে পারবো না। ওকে, তাহলে আইএমপিএস হচ্ছে রিয়েল টাইম সেটেলমেন্ট। An investment plan in which the company pays return to investors from the new capital coming in from new investors instead of the profits of the business known as the underwriting Ponzi scheme. আর কি আছে? মিউচুয়াল ফান্ড, প্যারা ব্যাংকিং। দেখো এখানে যেটি বলা হয়েছে যে এখানে একটি বিজনেস চালু করা হয়েছে যেখানে নতুন যারা ইনভেস্টর, এই নতুন ইনভেস্টরদের টাকা সেটি নিয়ে পুরনো ইনভেস্টরদের যে প্রফিট সেখানে দেওয়া হচ্ছে, এবং নতুন ইনভেস্টার্স তারা জানতে পারছে না। এটিকে অ্যাকচুয়ালি বলা হয় পঞ্জি স্কিম। এই পঞ্জি স্কিম মানে কি? পঞ্জি মানে হচ্ছে একজন ইটালিয়ান ট্রেডার বা ইটালিয়ান ইমিগ্রেন্ট, তিনি
তার নাম ছিল পঞ্জি, চার্লস পঞ্জি। তিনি এই যে সিস্টেমের মাধ্যমে বিজনেস শুরু করেন এবং পরবর্তী ক্ষেত্রে তাকে ধরে ফেলা হয় এবং তার জেল হয়। তার যে এই ফেমাস ফ্রড কনসেপ্ট, এই কনসেপ্টটিকে বলা হয় পঞ্জি স্কিম। ক্লিয়ার? চলো নেক্সট, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজেশন কোড, এমআই শেয়ার কোড। এই এমআই শেয়ার কোড তোমরা ডিমান্ড ড্রাফট চেকের ক্ষেত্রে দেখতে পাবে। এটি কত ডিজিটেড কোড? এটি হচ্ছে 9 ডিজিটেড কোড। এটি হচ্ছে 9 ডিজিট কোড। এখন এখানে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার যাতে রিকগনাইজ করতে পারে সেই ধরনের টেকনোলজি ইউজ করা হয়। Securities and Exchange Board of India was given statutory status and powers through an ordinance promulgated on SEBI। SEBI কে স্ট্যাচুটরি পাওয়ার, প্রথমত SEBI এটি স্টার্ট হয়েছিল কখন? 1988 এ এটিকে এস্টাবলিশ করা হয়, কিন্তু পার্লামেন্টের পাওয়ার দেওয়া হয় কখন? 1992 তে। এখানে যেটি বলা হয়েছে যে স্ট্যাচুটরি পাওয়ার কখন দেওয়া হয়েছিল, সেটি কখন দেওয়া হয়েছিল? সেটি দেওয়া হয়েছিল, এখানে যে অপশনস গুলো আছে, 1992, 30 জানুয়ারি 1992। ওকে, তাহলে এখানে যে অপশনস আছে তার মধ্যে আমরা বলতে পারবো 30 জানুয়ারি 1992 তে এই পাওয়ারটি দেওয়া হয়েছিল এবং তার মাধ্যমে যে স্ট্যাচুটরি পাওয়ার বা পার্লামেন্টের ক্ষমতা তার মধ্যে আরোপ করা হয়। ওকে, চলো নেক্সট, the illegal practice of trading on stock exchange to one's own advantage through having access to confidential information। মানে কি? মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ইনসাইডার ট্রেডিং। ইনসাইডার ট্রেডিং মানে হচ্ছে একটি শেয়ার মার্কেট, সেখানে সমস্ত শেয়ার রয়েছে, সাধারণ পাবলিক তারা বাইরে থেকে কেনাবেচা করছে, কিন্তু সেখানে এমন কিছু একটা সিচুয়েশন হচ্ছে যেই সিচুয়েশনের ফলে হয়তো সেই শেয়ার প্রাইস বাড়বে, মানে বুলিশ যাবে, অথবা কিছু একটা নিউজ আছে, সেই নিউজের ফলে সেই যে শেয়ার প্রাইস সেটা বেয়ারিশ যাবে, অর্থাৎ নিচের দিকে যাবে। এখন এই যে খবর, এই খবরটি যদি ভেতরের কোম্পানির কেউ একজন ভেতর থেকে জেনে যায়, তবে সে আগে থেকে এটিকে ইউজ করে প্রফিট করতে পারে। এখন এই সিচুয়েশনটাকে আমরা বলতে পারি ইনসাইডার ট্রেডিং, আর এটি পুরোপুরি ইললিগাল। এটি যদি ধরা পড়ে তবে তার জেলও পর্যন্ত হতে পারে। ওকে, তাহলে ইনসাইডার ট্রেডিং সেটি ইললিগাল। Withdrawal of currency from circulation to ambush black market, especially 500 and 1000 banknotes were demonetized, although rupees 500 notes were remonetized on। দেখো এখানে যেটি বলা হয়েছে যে 500 আর 1000 টাকার নোট আমরা জানি 2016 সালের নভেম্বর মাসে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সরকার গভর্নমেন্টের দ্বারা এই 500 আর 1000 টাকার নোট সেটিকে ডিমনিটাইজ করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে আবার 500 টাকার নোট সেটিকে রিমনিটাইজ বা চালু করা হয়। এটি কখন করা হয়? 2016 নভেম্বর। মানি পলিসি ইনক্রিজেস ইনফ্লেশন রেট ইজ নোন অ্যাজ, ইনফ্লেশন রেট বাড়িয়ে দেয় এই মানি পলিসি। কোন ক্ষেত্রে? চিপ মানি পলিসি, ডিয়ার মানি পলিসি, হট মানি আর ফ্ল্যাট মানি। দেখো এখানে যেটি বলা হয়েছে মানি পলিসি ইনক্রিজেস ইনফ্লেশন রেট ইজ নোন অ্যাজ চিপ মানি পলিসি। চিপ মানি পলিসি মানে কি? চিপ মানি পলিসি এটি হচ্ছে একটি মনিটারি পলিসি যার মাধ্যমে ইন্টারেস্ট রেট সেটিকে রিডিউস করা, এবং ইন্টারেস্ট রেট যদি কম থাকে তবে মানি সাপ্লাই সেটি ইকোনমিতে বেড়ে যাবে, আর তার ফলে ইকোনমিক গ্রোথ তো বাড়বে, তার সাথে ইনফ্লেশনও বাড়বে। The instrument issued by registered FIIs to overseas investors who wish to invest in Indian stock market without registering themselves with SEBI known as, দেখো এখানে যেটি বলা হয়েছে যে কোনো একটি FII বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স তারা ইন্ডিয়ান স্টক মার্কেটে নিবেশ করতে চাইছে কিন্তু সেবির আন্ডারে রেজিস্টার করতে চাইছে না, সেক্ষেত্রে কিছু কিছু ইনস্টিটিউশনস রয়েছে তারা এই বাইরের যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স তাদেরকে হেল্প করে। এখন এক্ষেত্রে এই যে হেল্প করছে এবং রেজিস্টার না করে ইন্ডিয়ান স্টক মার্কেটে নিবেশ করছে, একে আমরা কি বলতে পারি? পার্টিসিপেটরি নোটস। একে আমরা কি বলবো? পার্টিসিপেটরি নোটস। ক্লিয়ার? The green revolution in agriculture has made the Indian farmers dependent on machines, fertilizers and pesticides. Indigenous are availability of the micronutrients, mainly high yielding variety seeds, যেটি 1965 থেকে 1968 at the time of লাল বাহাদুর শাস্ত্রী and ইন্দিরা গান্ধী যে গ্রিন রেভলিউশন হয়েছিল, যেখানে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস, যার ফলে গম মারাত্মক পরিমাণে, তার সাথে সাথে ধান মারাত্মক পরিমাণে তার উন্নতি হয়েছিল প্রোডাকশনের, ইয়েল্ডের, কিন্তু
ফার্টিলাইজার্স পেস্টিসাইডের যে ব্যবহার সেটিও বেড়ে গিয়েছিল। ফাইন্ড আউট অড ওয়ান আউট, এখানে অড ওয়ান কোনটি আমাদের বার করতে হবে। ইন্ডিয়াস টপ ইম্পোর্ট ইনক্লুড, তাহলে এখানে আমাদের অডটি বার করতে হবে। টপ ইম্পোর্ট কি কি আছে? জেমস, প্রিসিয়াস মেটালস, অয়েলস হচ্ছে টপ আমাদের ইম্পোর্ট। ডায়মন্ড কিন্তু আমাদের টপ ইম্পোর্টের মধ্যে পড়ে না, তাহলে এখানে ডি হচ্ছে সঠিক উত্তর। ফাইন্ড দ্য অড ওয়ান, ইন্ডিয়াস মেজর ইম্পোর্ট পার্টনার্স। ইন্ডিয়াস, এখানে আবার অড বার করতে হবে। প্রথমত আমরা বার করব কোনটি ইম্পোর্ট পার্টনার, কোন অপশন সেগুলো। তাহলে চায়না, ইউএস, ইউএই প্রত্যেকে ইম্পোর্ট পার্টনার, বাট মেইনলি আমরা ইউকে তে এক্সপোর্ট করি। ইম্পোর্টের ক্ষেত্রে আমরা ইউকের সাথে ইম্পোর্ট খুব একটা করি না। ক্লিয়ার? চলো নেক্সট। তার মানে ডি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। কম্পোজিশন অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া, দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ফলোইং ইজ হাইয়েস্ট। প্রথমত প্রাইমারি সেক্টর মানে কি? প্রাইমারি সেক্টর মানে হচ্ছে আর্থ এবং আর্থ রিলেটেড যে প্রোডাক্টস, যেমন হচ্ছে ফিশারিজ, মাইনিং, এগ্রিকালচার, এই সমস্ত কিছুকে আমরা প্রাইমারি সেক্টর বলবো। সেকেন্ডারি সেক্টর কি? যখন প্রাইমারি সেক্টরে যেগুলো তৈরি হয়েছে সেখান থেকে যখন আমাদের কনস্ট্রাকশন হবে, যখন আমাদের ইনফ্রাস্ট্রাকচার হবে, সেটিকে আমরা বলবো সেকেন্ডারি সেক্টর। সার্ভিস সেক্টর কি? বা টার্সিয়ারি সেক্টর, যেখানে আমাদের সার্ভিস দেওয়া হবে, যেমন টেলিকমিউনিকেশন, ব্যাংকিং, এডুকেশন, এই সমস্ত কিছু সার্ভিস সেক্টর। এখন আমাদের যেটা বলা হয়েছে যে ন্যাশনাল ইনকামে হাইয়েস্ট কোনটি, আমরা যদি বর্তমানে ডেটা দেখি তবে দেখব সার্ভিস সেক্টর হচ্ছে আমাদের যে ন্যাশনাল ইনকাম সেখানে হাইয়েস্ট, অলমোস্ট 55% জিডিপিতে হেল্প করে সার্ভিস সেক্টর। প্রাইমারি সেক্টর কত? অলমোস্ট 21%, যদিও চেঞ্জ হয়, তোমরা চেক আউট করে নিও পরে। আর সেকেন্ডারি সেক্টর কত? 24%। চলো নেক্সট। এরিয়া অফ ব্ল্যাক রেভলিউশন, তাহলে আমরা জানি যে গ্রিন রেভলিউশন, হোয়াইট রেভলিউশন, এরকম নানান রেভলিউশন আছে। ব্ল্যাক রেভলিউশন তাহলে কাকে বলবো? পেট্রোলিয়াম, যেহেতু পেট্রোল ব্ল্যাক কালারের হয়, ক্রুড পেট্রোল যেটি ক্রুড, তাহলে সেই ক্ষেত্রে এই জন্য একে ব্ল্যাক রেভলিউশন বলা হয়। এমএসএমই ডেভেলপমেন্ট অ্যাক্ট 2006 ডিফাইন্স মিডিয়াম সেক্টর প্রাইজেস। এমএসএমই এর মাধ্যমে মিডিয়াম সেক্টর প্রাইসকে মিডিয়াম সার্ভিস সেক্টর এটিকে কিভাবে ডিফাইন করা হয়েছে? এখানে যেটি বলা হয়েছে above rupees 2 crore and 5 crore, above rupees 5 crore and 10 crore। আচ্ছা, এখন 2019 সালে যে প্রশ্নটি এসেছিল সেখানে বি নাম্বার অপশন, অর্থাৎ 5 থেকে 10 কোটির মধ্যে এই যে মেজারমেন্ট, এই মেজারমেন্টের মধ্যে আমরা মিডিয়াম সেক্টর সার্ভিস সেক্টরকে রাখতে পারি। কিন্তু বর্তমানে যদি দেখি তবে সেটি কত হয়ে গেছে? 50 crore থেকে ইনভেস্টমেন্ট 50 crore, আর টার্নওভার কত হতে হবে? 250 crore। 250 crore হচ্ছে টার্নওভার, আর ইনভেস্টমেন্ট কত? 50 crore। এখানে যেটি বলা হয়েছিল 5 crore ইনভেস্টমেন্ট আর 10 crore এর টার্নওভার। ওকে, তাহলে এখন চেঞ্জ হয়েছে, এখন হয়েছে কত? 50 crore আর 250 crore। Find the odd one in the list of Navaratnas. Navaratnas যে লিস্ট, এই লিস্টের মধ্যে এখানে odd one আমাদেরকে বাদ দিতে হবে। এখানে যে অপশনস গুলো আছে, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, এটি নবরত্নাস, এটি নবরত্নাস। রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, এটিও নবরত্নাস। বাট এনটিপিসি, এই এনটিপিসি কি? এনটিপিসি হচ্ছে মহারত্নাস, অর্থাৎ নবরত্নাস তার থেকে আরো টপ লেভেলে। তাহলে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, এটিও নবরত্নাস। ক্লিয়ার? এখন এই যে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এটি 2000 সালে 2010-এ এটিকে নবরত্ন থেকে মহারত্নে ট্রান্সফার করা হয় ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো এখানে সি নাম্বার হচ্ছে অড। It is an urban renewal and retrofitting program with a mission to develop 100 cities all over the country, making them citizen friendly and sustainable. স্মার্ট সিটি প্ল্যান, সে স্মার্ট সিটি প্ল্যানে 100টা স্মার্ট সিটি প্ল্যানের কথা বলা হয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী গভর্নমেন্টের দ্বারা। কত সালে? 2015 সালে। তাহলে এটি কি? এটি হচ্ছে স্মার্ট সিটি প্ল্যান। ওকে, ফাইন্ড দ্য অড ওয়ান আউট। ডাইরেক্ট ট্যাক্সেস আর, এখানে ডাইরেক্ট ট্যাক্সেস কোনটি নয় সেটি আমরা বাদ দেবো, তাহলে আমাদের অড ওয়ান বার হয়ে যাবে। ইনকাম ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স, সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স যেটি জিএসটি, এটি কি? ইনডাইরেক্ট ট্যাক্স। তার মানে আমাদের এখানে অড কোনটি? অপশন ডি। The scheme encourages parents to build a fund for the future education and marriage expenses for their female child, backed by the government of India. গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি ব্যাক থাকবে, সেখানে সাবসিডি থাকবে, এবং তার সাথে বাবা মাদের বলা হয়
মেয়ে বাচ্চাদের জন্য ভবিষ্যতের জন্য এডুকেশন এবং বিবাহের জন্য যাতে সঞ্চয় করে রাখা হয় সেটি কোন স্কিম ছিল? এখানে সুকন্যা সমৃদ্ধি যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, অটল পেনশন যোজনা, পিএম জন সুরক্ষা যোজনা, সেটি কি ছিল? সেটি ছিল সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনা বা যাকে বলা হয় SSY 2015-তে এটিকে স্টার্ট করা হয়। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ওয়াজ লঞ্চ। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এর মাধ্যমে এলপিজি সিলিন্ডার গরিব মানুষদের, রুরাল যারা ডিপ্রাইভড হাউসহোল্ডস সেই সমস্ত মানুষজনকে দেওয়া হয় এই উজ্জ্বলা যোজনা, যাতে তারা ঘুঁটে বা আরো যে নানান কাঠ এই সমস্ত দিয়ে যে রান্না করতো সেগুলোকে অ্যাবলিশ করে গ্যাসের মাধ্যমে যাতে অ্যাবলিশ করে, গ্যাসের মাধ্যমে যাতে গ্যাস ইউজ করে, সেই জন্য এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা লঞ্চ করা হয় কত সালে? 2016-তে। এলপিজি, ওকে, এলপিজি, liquefied petroleum gas. আচ্ছা, which one of the following was launched with the objective of helping the poor in rural areas to become self-employed through training? Self-employed through training, এখানে কোন স্কিমের কথা বলা হয়েছে? এটি ছিল ট্রাইসেম। ট্রাইসেম মানে কি? ট্রেনিং রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট। কত সালে এটি স্টার্ট করা হয়? এটি স্টার্ট করা হয় 1979-এ at the time of প্রাইম মিনিস্টার শ্রী চরণ সিং। চরণ সিং যখন কংগ্রেস গভর্নমেন্ট যখন হেরে যায় এবং মোরারজি দেশাই আসে, তারপরে প্রাইম মিনিস্টার চরণ সিং, সেই সময় এই ট্রাইসেম এটিকে স্টার্ট করা হয় যাতে সেলফ এমপ্লয়মেন্ট এবং সেলফ এন্টারপ্রেনিউরশিপ তার জন্য স্কিল তৈরি করতে পারে। At the presentation of the annual financial statement before Parliament, a finance bill is also presented in fulfillment of the requirement of Article Dash of the Constitution, detailing the imposition, abolition, remission, alternation and regulation of taxes proposed in budget. এখন আমরা জানি যে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটাকে বলা হয় বাজেট, যেটি আর্টিকেল 112 অনুযায়ী এই বাজেট বা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পেশ করা হয়, তার আগে একটি ফাইন্যান্স বিল, এই ফাইন্যান্স বিলকে প্রেজেন্ট করা হয়। সেটি কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? 110, অর্থাৎ 110(1)(a) তে। এখন এই ফাইন্যান্সিয়াল বিলের মাধ্যমে ট্যাক্স, এই ট্যাক্সকে কিছু নতুন ট্যাক্স ইম্পোজ করা হয়, কিছু পুরনো ট্যাক্সকে অ্যাবলিশ করা হয়, রেমিশন, অল্টারনেশন এই সমস্ত কিছু করা হয়। ওকে, it aims to fast track taxpayers' grievances redressal, ensuring early resolution by integrating all the online physical grievances received by the department and keeping track of it until it reaches its logical conclusion. What is it? দেখো, এর মাধ্যমে যেটি বলা হয় যে ট্যাক্স পেয়ার্স তাদের যে গ্রিভিয়েন্সেস, তাদের যে প্রবলেম, সেগুলো যাতে ফাস্ট মানে তাড়াতাড়ি তাদের সলিউশন করা যায়। এটি কিসের মাধ্যমে এটি স্টার্ট করা হয়? এটি ই-নিবারণ তার মাধ্যমে এটিকে শুরু করা হয়। হাউজিং ফর অল বাই 2022, হোয়াট ইজ দ্যাট স্কিম? এটি কোন স্কিমে বলা হয় এই হাউজিং ফর অল 2022? এটি অমৃত, এই অমৃত যাকে আমরা অটল মিশন ফর রিজুভিনেশন এন্ড আরবান ট্রান্সফরমেশন, এর মাধ্যমে হাউস ফর অল বাই 2022 অর্থাৎ 2022-এর মধ্যে প্রত্যেক গরিব মানুষের যাতে হাউস থাকে, বাড়ি থাকে, মাথার উপর ছাদ থাকে, সেই জিনিসটি থাকে, সেটি স্টার্ট করা হয় কত সালে? 2015-তে। কার মাধ্যমে, কার দ্বারা? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। ওকে, চলো নেক্সট। aims to achieve an open defecation free India by October 2, 2019. It is, অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে ওপেন ডেফিকেশন মানে হচ্ছে মল ত্যাগ করা বাইরে, বাথরুমে টয়লেট না ইউজ করে বাইরে ওপেন ডেফিকেশন, এটিকে পুরোপুরি যাতে বন্ধ করা হয় সেই জন্য 2 অক্টোবর 2019 এটিকে টার্গেট হিসেবে ধরা হয়। কোন স্কিমের আন্ডারে? স্বচ্ছ ভারত অভিযান বা স্বচ্ছ ভারত অভিযান, এর মধ্যে এটিকে একটি কর্মসূচি হিসেবে রাখা হয়। the gold monetization scheme introduced by the government of India. in gold monetization scheme মানে কি? বাড়ির মধ্যে জুয়েলারি, বাড়ির মধ্যে বিস্কিট, গোল্ড বিস্কিট বা কয়েন্স এই সমস্ত কিছু যদি না রেখে ব্যাংকে এগুলোকে ডিপোজিট করা হয় তবে সেখান থেকে কিছুটা ইন্টারেস্ট পাওয়া যাবে। এই যে স্কিম, এই স্কিমটা কখন চালু করা হয়? 2015 সালে। এই স্কিমটি 2015 সালে চালু করা হয়। the aim of the third 5-year plan 1961-1966, 1966 এই সময় থার্ড 5-year প্ল্যান, এই থার্ড 5-year প্ল্যানের মেন উদ্দেশ্য কি ছিল? সেলফ রিলায়েন্ট এন্ড সেলফ জেনারেটিং ইকোনমি, অর্থাৎ সেলফ রিলায়েন্ট, নিজেদের মধ্যে নিজেরাই যাতে খাবার শস্য এই সমস্ত কিছু তৈরি করতে পারি এবং নিজেরাই আমাদের ইকোনমির যে প্রোডাক্ট, গুডস এন্ড সার্ভিস সেগুলো যাতে তৈরি করতে পারি এবং আমাদের ইকোনমিক্যাল যে গ্রোথ সেটি হয়।
The now defunct planning commission was set up. এখন আমরা জানি যে 1950 15th মার্চ প্ল্যানিং কমিশন এটিকে স্টার্ট করা হয়, কিন্তু 2015 1st জানুয়ারি নরেন্দ্র মোদী গভর্নমেন্ট দ্বারা, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী গভর্নমেন্ট দ্বারা এই প্ল্যানিং কমিশন এটিকে স্ক্র্যাপ করা হয় এবং তার মাধ্যমে নীতি আয়োগ বা ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ এটি স্টার্ট করা হয়। এখন এই প্ল্যানিং কমিশন আর নীতি আয়োগ দুটি হচ্ছে নন কনস্টিটিউশনাল, কনস্টিটিউশনাল কোথাও নেই, নন স্ট্যাচুটরি অর্থাৎ এটি নন স্ট্যাচুটরি অর্থাৎ এটি পার্লামেন্টের দ্বারা স্টার্ট করা হয়েছে, আর এক্সট্রা কনস্টিটিউশন অর্থাৎ কনস্টিটিউশনের বাইরে এক্সিকিউটিভ অর্ডারের দ্বারা এটি স্টার্ট করা হয়েছিল। অর্থাৎ এগুলোকে আমরা থিঙ্ক ট্যাঙ্ক বলতে পারি, থিঙ্ক ট্যাঙ্ক মানে কি? হেল্পিং হ্যান্ড, সরকারের হেল্পিং হ্যান্ড। প্ল্যানিং কমিশন হ্যাজ বিন স্ক্র্যাপড অন, প্ল্যানিং কমিশন একটু আগে বললাম প্ল্যানিং কমিশনকে স্ক্র্যাপ করা হয়েছে। প্ল্যানিং কমিশন হ্যাজ বিন স্ক্র্যাপড অন, কখন এটিকে বাতিল করা হয়? 30th August 2014 এটিকে বাতিল করা হয়। প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া, দ্য বুক ওয়াজ প্ল্যান্ড ইকোনমি, এই বইটি কার মাধ্যমে, কার দ্বারা, তিনি কে লিখেন? স্যার এম ভিসভেসভারাইয়া। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস, এখানে যে অপশনস গুলো আছে তার মধ্যে কোনটি সঠিক? প্রথম যদি অপশন দেখি সেখানে কি বলা আছে? ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিল টু দ্য প্রাইম মিনিস্টার ইজ এ নন কনস্টিটিউশনাল পার্মানেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট বডি। প্রথমত এখানে যেটি বলা হয়েছে যে পার্মানেন্ট, দেখো নন কনস্টিটিউশনাল ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিল এটি নন কনস্টিটিউশনাল, একদম ঠিক, কিন্তু পার্মানেন্ট নয়, এটি হচ্ছে নন পার্মানেন্ট। ওকে, তার মানে প্রথম অপশন ভুল। আর ইন্ডিপেন্ডেন্ট বডি এটিও ঠিক, তার মানে প্রথম অপশন ভুল। It advises the Prime Minister on a whole herd of economic issues like inflation, micro finance, industrial output. এই ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিল প্রাইম মিনিস্টার সেই পোস্ট যিনি হোল্ড করে থাকেন তাকে অ্যাডভাইস দেন বা অ্যাডভাইস দেওয়া হয় কিসের? ইনফ্লেশন, মাইক্রো ফাইন্যান্স, ইন্ডাস্ট্রিয়াল আউটপুট, এই সমস্ত কিছুর ব্যাপারে। তার মানে শুধুমাত্র 2 নাম্বার ঠিক। Which authority is entrusted with the task of overseeing implementation of the Sustainable Development Goals in India? Sustainable Development Goals এটি নীতি আয়োগের মাধ্যমে, এটি নীতি আয়োগের উপর চাপানো হয়েছে যাতে এই সমস্ত কিছু কিভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অ্যাচিভ হচ্ছে সেটি নীতি আয়োগ দেখে। The government has decided to provide what percent interest subsidy to merchant exporters entailing an expenditure of 600 crore। 600 crore তার যে এক্সপোর্ট হয়, এই এক্সপোর্টের ক্ষেত্রে যে পরিমাণ সাবসিডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা দেওয়া হবে সেটি কত? সেটি হচ্ছে 3%। Which of the following is one of the states which has topped Niti Aayog's index of Indian states performance on various United Nations Sustainable Development Goals? Sustainable Development Goals এর ক্ষেত্রে এখানে যেটি নীতি আয়োগের ইন্ডেক্সে টপ স্টেট, সে টপ স্টেট কি? কেরালা। According to World Economic Forum's report titled Future of the Consumption in Fast Growth Consumer Market India, what will be the India's ranking as the world's largest consumer market in 2030? 2030 যেতে যেতে ইন্ডিয়া গোটা ওয়ার্ল্ডে 3rd নাম্বার কনজিউমার হিসেবে পরিচিতি পাবে বলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটি স্পেকুলেট করেছে। According to data released by the Central Statistics Office, the Indian economy is likely to grow at what percent in the financial year 2018-19? 2018-19 অনুযায়ী 7.2% অনুযায়ী ফাইন্যান্সিয়াল গ্রোথ হওয়ার একটি চান্স আছে, যেটি বলা হয়েছিল 2018-19 অনুযায়ী। In Pradhan Mantri Fasal Bima Yojana, the timeline of how many months is set for settlement of claims by insurance companies after the completion of the crop cutting experiments harvesting period? এখানে যেটি বলা হয়েছে যে ক্রপ কাটিং হারভেস্টিং এর কত সময়ের মধ্যে এই ইন্স্যুরেন্স সেটিকে ক্লেম করা যেতে পারে, সেটি কত? সেটি হচ্ছে 2 months, 2 মাসের মধ্যে। In which bank the RBI has slapped rupees 100 crore penalty for not monitoring the end of use of funds in respect of one of its borrowers? এখন 2019 এটিকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে নিতে পারি। সেখানে এসবিআই কে পেনাল্টি দেওয়া হয়েছিল 1 কোটি, কারণ এখানে যে এন্ড ইউজ অফ ফান্ডস অর্থাৎ কিছু ফান্ডের মনিটরিং প্রবলেম ছিল, সেই জন্য আরবিআই এসবিআই এর উপর 1 কোটির একটি পেনাল্টি চাপিয়েছিল 2019-এ। The RBI has announced that it will transfer an interim surplus of INR to central government for the half year ended 31st December 2018. এখানে যেটা বলা হয়েছে 2018 সালে এটিকেও আমরা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে নিতে পারি, যেখানে বলা হয়েছিল কিছু সারপ্লাস আইএনআর ইন্ডিয়ান রুপি সেটি সেন্ট্রাল গভর্নমেন্টকে ট্রান্সফার করা হবে। সেটি কত পরিমাণ ছিল? সেটি ছিল 28,000
তার মানে তোমরা বুঝতেই পারছো দেখে যে ইন্ডিয়ান ইকোনমিতে একদম কারেন্ট ইস্যু এগুলো মেন্সে আসে। ওকে, তার মানে শুধুমাত্র যে ট্র্যাডিশনাল ইকোনমির যে প্রশ্ন বা পড়াশোনা করে গেলে হবে না, এখান থেকে একদম কারেন্ট ইস্যু, সেই কারেন্ট ইস্যুগুলোকে পড়তে হবে। খুব ভালোভাবে পড়ো। The RBI raised the limit of collateral free agriculture loan to rupees 1.6 lakh from the current dash with the view to help small and marginal farmers. এটি কত ছিল? এটি ছিল 1 lakh. Okay. Indian Banking Association has issued advisory requesting bank to waive off the processing, documentation and inspection of all service charges for Kisan Credit Card and crop loan up to, এটিও আমরা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে সেই সময় নিতে পারি। সেটি কত ছিল? সেটি ছিল 3 lakhs. India's fiscal deficit has touched of the financial year 19 budget target of rupees 6.24 lakh crore during the period of 9 months from April to December 2018. এখানে যে ফিসক্যাল ডেফিসিট এটি কত পার্সেন্ট ছিল? এটি 112% 2018 ডিসেম্বর অনুযায়ী। ওকে, চলো নেক্সট। What is the name of the mega pension scheme announced in interim budget 2019 under which rupees 3,000 per month pension for 10 crore unorganized sector workers has been proposed for a contribution of rupees 100 per 55 per month? এখন এটি কোন স্কিমের কথা বলা হয়েছে? এটি বলা হয়েছে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন। Which state government has announced interest-free loans for up to 3 lakh rupees for women self-help group in the state? এখানে women self-help group কোন স্টেটের জন্য 3 লাখ টাকা করে সেলফ হেল্প গ্রুপদের দেওয়া হবে তার কথা বলা হয়েছিল, সেটি হচ্ছে ওড়িশা। রাইতু বন্ধু স্কিম is implemented in which state? The state government provides an income support of rupees 4,000 crore per 4,000 rupees per acre per season to farmers under this scheme. এটি কোন স্কিমের কথা বলা হয়েছে? এটি তেলেঙ্গানাতে এই রাইতু বন্ধু স্কিমের কথা বলা হয়েছে। Which state has announced new temporary cow shelter in the urban and rural areas and imposition of the cess on excise duties for the same? এখানে কোন স্টেটের কথা বলা হয়েছে যেখানে imposition of the cess on excise duties for the same, অর্থাৎ কাউ শেল্টার, টেম্পোরারি কাউ শেল্টার এই সমস্ত কিছুর উপর যে সেস এক্সাইজ ডিউটি এটি অ্যাপ্লাই করা হয়েছিল কোন রাজ্যে? এটি হচ্ছে উত্তরপ্রদেশ। ওকে, চলো নেক্সট। Which state has emerged on top of Asia Competitiveness Institute ACI Singapore 2018 Ease of Doing Business? এটিও আমরা জাস্ট সেই সময় 2019-এ এটিকে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে নিতে পারি। অন্ধ্রপ্রদেশ টপ করেছিল। The government collected what amount of GST in December 2018? 2018 এ কত পরিমাণ জিএসটি গভর্নমেন্ট কালেক্ট করেছিল বা কালেকশন করেছিল? 94.726 crore. Which state government recently announced 2 welfare initiatives for farmers as part of the কৃষি কৃষক বন্ধু? কৃষি কৃষক বন্ধু এটি ওয়েস্ট বেঙ্গলের স্কিম। Who among the following was recently declared fugitive economic offender by Mumbai court? Fugitive economic offender, fugitive মানে কি? পলাতক, যে পালিয়ে গেছে, অফেন্ড করে পালিয়ে গেছে, অর্থাৎ মানি লন্ডারিং করে বা চিট করে দেশ থেকে পালিয়ে গেছে, সেক্ষেত্রে আমরা তাকে বলবো ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার বাই মুম্বাই কোর্ট। কাকে বলা হয়েছিল? বিজয় মালিয়াকে। Which country asked the RBI to declare Indian currency notes of demonetization higher than 100 legal tender, higher than rupees 100 legal tender in that country? কোন দেশ 100 টাকার বেশি যে নোটস গুলো রয়েছে তাকে লিগ্যাল টেন্ডার হিসেবে সেই দেশে যাতে ইউজ করা যায় সেই জন্য রিকোয়েস্ট করেছে, সেটি কোন দেশ ছিল? নেপাল। The RBI has allowed the Small Industries Development Bank of India, that is SIDBI, to use an existing of rupees 1,000 crore corpus for lending to, এখানে যেটা বলা হচ্ছে RBI SIDBI কে 1,000 কোটি লেন্ড করার জন্য অর্ডার দিয়েছে বা অ্যালাউ করেছে। কাকে? মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, স্টুডেন্টস, পেমেন্টস ব্যাংকস আর ফার্মার্স। সেটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস। The book Changing India has been penned by who among the following? Changing India এটি penned by whom? কে? কার দ্বারা? এটি মনমোহন সিং।
The Indian origin Mysore born economist has joined International Monetary Fund as its chief economist IMF. এখানে কে ছিলেন? গীতা গোপীনাথ। এখানে কে ছিলেন? গীতা গোপীনাথ। The GST Council took a slew of decisions aimed at reducing the tax and the compliance burden on small and medium enterprises. The limit for eligibility for the composition scheme would be raised to an annual turnover of rupees dash April 2019. সেটি কত ছিল? 1.5 crore. The Reserve Bank of India on January 1, 2019 allowed lenders to recast loans of stressed micro MSME provided the total fund and non-fund based exposures to such a borrower does not exceed সেটি কত ছিল? 25 crore. Maharatna Oil PSU Indian Oil will invest over dash in West Bengal. কত কোটি ইনভেস্ট করার কথা বলা হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে নেক্সট 2 ইয়ার্স? 2019 এর এটি কারেন্ট অ্যাফেয়ার্স। কত? 1300 crore. Dutch firms are ready to help in setting up port facilities logistic hub at dash West Bengal. West Bengal Dutch, that is নেদারল্যান্ডের হেল্পে পোর্ট ফ্যাসিলিটিস এটি কোথায় তৈরি হওয়ার কথা ছিল? এটি ছিল তাজপুর আর কুলপি, ওয়েস্ট বেঙ্গলে। The government of India is amending a clause of the 1991 Treaty of the Trade and Transit to explore water routes. Name of the country. এখানে যেটি বলা হয়েছে যে 1991 এর ট্রিটি যেখানে ট্রেড অ্যান্ড ট্রানজিট টু এক্সপ্লোর ওয়াটার রুটস, যে ওয়াটার রুটস গুলো রয়েছে, যে নদীর যে ওয়াটার রুটস গুলো রয়েছে সেখানে কিছু অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছিল। এটি কোন কান্ট্রির সঙ্গে? এটি ছিল নেপাল। At the Niti Aayog meeting of CMs on 15 June 2019, the PM said that the goal of making India dash economy by 2024 was challenging but achievable. আচ্ছা, এখানে যেটি বলা হয়েছে 5 ট্রিলিয়ন ইকোনমি, এই 5 ট্রিলিয়ন ইকোনমির কথা বলা হয়েছে। সেই ইকোনমি 2024-এ যাতে টার্গেট হয় সেই দিকে ইন্ডিয়া এগোবে। এখন এটি কখন বলা হয়েছিল? নীতি আয়োগের মিটিং এ। State Bank of India has reported a net profit of rupee dash for the quarter end March 2019. 2019 এর যে প্রফিটের কথা বলা হয়েছে সেটি কত ছিল? সেটি ছিল 838 crore. তার মানে তোমরা দেখতে পাচ্ছ কি হিউজ পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স টাইপ যে প্রশ্ন সেগুলো ইন্ডিয়ান ইকোনমিতে এসেছিল 2019-এ। The man's unifit unveiling e-chopper with an arm to change India's rural economy by empowering farmers. He died on May 11, 2019. Who is he? এখানে যার কথা বলা হয়েছে তিনি মারা গিয়েছিলেন। তিনি কে? তিনি হচ্ছেন যোগেশ চন্দ্র দেবেশ্বর। যোগেশ চন্দ্র দেবেশ্বর। The government has exempted rupee payments made to the oil company NIOC towards the purchase of the crude oil from payment of any tax. NIOC মানে কি? NIOC মানে হচ্ছে ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি। এখন এটি কোথায় আছে? এটি আছে ইরানে। Which of the following private sector banks has announced a blended finance facility to rescue salt farmers of Rann of Kutch? এখানে সল্ট ফার্মার রান অফ কাচ তাদেরকে রক্ষা করার জন্য কোন প্রাইভেট সেক্টর ব্যাংকের অ্যানাউন্সমেন্টের কথা বলা হয়েছে? সেটি কি ছিল? HDFC ব্যাংক, ICICI ব্যাংক, ইয়েস ব্যাংক আর অ্যাক্সিস ব্যাংক। সেটি ছিল ইয়েস ব্যাংক। The RBI has set up an expert committee to suggest long-term solution for the economic and financial sustainability of the MSME, that is micro, small, medium enterprises. The committee is headed by, এখানে যেটা বলা হচ্ছে MSME সেক্টরকে সাস্টেনেবল করার জন্য, লং টার্ম সলিউশনের জন্য যে কমিটির কথা বলা হচ্ছে সেই কমিটি কি ছিল? ইউকে সিনহা কমিটি। ক্লিয়ার? ইউকে সিনহা কমিটি। চলো নেক্সট। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা 2020-তে WBCS মেইনসের ইন্ডিয়ান ইকোনমির যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আসছি।